এই গল্পটি একটি ভীতিকর দক্ষিণ এশিয়ান হরর সিনেমার, যা ভিয়েতনামের এক ভয়ঙ্কর লোককথার উপর ভিত্তি করে তৈরি। একে কি ম্যানফিশ আইল্যান্ডের গল্প বলা হয়, যা ভিয়েতনামের অভিশপ্ত গ্রাম খে নামেও পরিচিত। কথিত আছে এই দ্বীপটি ভয়ের আবহে ঘেরা, আর এখানে যেই যায় সে রহস্যজনকভাবে মারা যায়। স্থানীয় মানুষ এই জায়গার সম্পর্কে খুব বেশি জানে না, তবে এখানে আত্মহত্যার ঘটনা খুবই সাধারণ। গল্পের শুরুতে দেখি একটি নারী, যার শরীর রক্তে ভেজা, হাতে অদ্ভুত একটি পুতুল, আর সে একটি ব্রিজের ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, আর মনে হয় সে কোনো ভয়াবহ এবং দুঃখজনক ঘটনার শিকার হয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে সে রাগে নদীর পাশের একটি কুঁড়েঘরের দিকে তাকায় এবং তারপর ব্রিজ থেকে লাফ দেয়। সে লাফ দেওয়ার সাথে সাথেই পাশের এক বট কালো কুকুর ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে, যেন সে কিছু ভয়াল জিনিস দেখেছে। একদিন একটা ছোট মেয়ে নদীর পাশে কিছু অদ্ভুত জিনিস দেখে কৌতূহলী হয়ে যায়। সে নদীর মাঝখানে ভাসতে থাকা একজোড়া ময়লা জুতো দেখে, আর সেটা কাছ থেকে দেখার জন্য একটা নৌকায় উঠে পড়ে। জুতোটা ধরার চেষ্টা করতেই হঠাৎ করে সে নদীতে পড়ে যায়। ভয়ে চিৎকার করে সে মাকে ডাকতে থাকে। তখনই নদীর ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস তাকে টেনে নিয়ে যায়, আর উপরে শুধু একটা জুতো ভাসতে থাকে। অন্যদিকে মন্দিরে প্রার্থনা করতে থাকা তার মা হঠাৎ বুঝতে পারেন মেয়েটা কোথাও নেই। পাশের কুকুরের তীব্র চিৎকার শুনে তিনি দৌড়ে নদীর ধারে যান। সেখানে মেয়ের একটা জুতো ভাসতে দেখে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায় না। এটা দেখে তার বড় বোন ভীষণ কষ্ট পায়, কারণ সে কাছে ছিল, আর তার এক ভুলেই এই ঘটনা ঘটেছে। যখন মেয়েটির মৃত্যু হয়, পরিবার মেয়েটিকে হারানোর কষ্ট মেনে নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে। সবাই ধরে নিয়েছিল যে মেয়েটির দেহ আর কখনো পাওয়া যাবে না। কিন্তু ঠিক তখনই মেয়েটির বাবার এক বন্ধু পূজাস্থলের মূর্তি সরিয়ে সেখানে একটি কেশরের গাছ বসিয়ে দিলেন। তিনি বললেন, যদি গাছের নিচে একটা ডিম রাখা হয় এবং নিয়মিত প্রার্থনা করা হয়, তাহলে শুধু মেয়েটির দেহ পাওয়া যাবে না, আরও ইচ্ছাগুলোও পূরণ হতে পারে। প্রথমে বাবা এটা বিশ্বাস করতে চাননি, কিন্তু মেয়ের জন্য তিনি ডিম রেখে প্রার্থনা শুরু করলেন। কিছুদিন পর ডিমের উপর মেয়েটির ছবি দেখা গেল, আর পরদিন গ্রামের লোকজন নদীতে মেয়েটির দেহ খুঁজে পেল। এটা দেখে বাবা হতবাক হয়ে গেলেন এবং এই পদ্ধতিতে বিশ্বাস করতে শুরু করলেন। এরপর তিনি প্রতিদিন প্রার্থনা করতে লাগলেন এবং কেশরের গাছে মুরগির রক্ত দিতে শুরু করলেন। তার একটাই লক্ষ্য ছিল মেয়েকে জীবিত করা। অবিরাম প্রার্থনার মাঝে পূজাস্থলের ছবি নড়তে শুরু করল, আর তখনই দূরে একটি মর্গে মেয়েটি হঠাৎ উঠে দাঁড়াল। তবে এখন সে কাঁপছিল, আর তার মুখ ছিল একেবারে ফ্যাকাসে। মেয়েটি ফিরে আসার পর সে জীবিত মানুষের চেয়ে এক প্রকার জীবন্ত লাশের মতো দেখাচ্ছিল। কিন্তু তার পরিবার, যারা তাকে তাদের মেয়ে হিসেবেই দেখত, এটাকে বড় বিষয় মনে করল না। তাদের কাছে একটাই সুখ ছিল, মেয়ে ফিরে এসেছে। কিন্তু আসল সমস্যা তখনই শুরু হল। বাড়ি ফেরার পর মেয়েটির আচরণ বদলে যায়। সে কারো সঙ্গে কথা বলত না এবং মাঝে মাঝে খুব অদ্ভুত সব কাজ করত। দিনের আলোতেও তার শরীর থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যেত। একদিন পরিবারের লোকেরা তার গলায় অদ্ভুত পুড়েছে এমন দাগ দেখতে পায়। এটা দেখে বড় বোন এতটাই ভয় পায় যে সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। মা নিজেকে সামলে সেই দাগ পরিষ্কার করার চেষ্টা করেন, যাতে মেয়েটি একটু ভালো হয়। সবাই ভেবেছিল এবার হয়তো এসব অদ্ভুত ব্যাপার শেষ হয়ে যাবে। কিন্তু সেদিন রাতেই মেয়েটি হঠাৎ তার বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। তার ভয়ঙ্কর চাহনি বাবাকে আতঙ্কিত করে তোলে। তবে মেয়ে বলেই বাবা ব্যাপারটা এড়িয়ে যান। মেয়েটি যখন চলে যাচ্ছিল, তখন বাবা দেখেন তার শরীর থেকে রক্ত ঝরছে। সেই দৃশ্য ছিল সত্যিই ভয়ঙ্কর। ভয়ে বাবা তাড়াতাড়ি মেয়েকে তুলে ঘরে নিয়ে গেলেন। কিন্তু মেয়েটি আবার কাঁপতে শুরু করল, তার শরীরে হঠাৎ নীল দাগ দেখা দিল, আর সে অদ্ভুত সব কথা বলতে লাগল, যেন কোনো আত্মা তাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। পরিস্থিতি গুরুতর দেখে মা বাবা মেয়েটিকে এক তান্ত্রিক মহিলার কাছে নিয়ে গেলেন। তান্ত্রিক মেয়েটিকে দেখে নিজের জিভ কেটে একটা মন্ত্র লিখলেন। সেই মন্ত্র পুড়িয়ে তার ছাই মেয়েকে জোর করে খাইয়ে দিলেন। তখন মেয়েটি জোরে চিৎকার করে উঠল, আর তার শরীর কালো হয়ে যেতে লাগল। তান্ত্রিক আত্মাকে দখলে নেওয়ার চেষ্টা করলেন এবং শরীর ছাড়ার নির্দেশ দিলেন। কিন্তু মা বাবা ভাবলেন তিনি মেয়েটিকে ক্ষতি করছেন, তাই তারা বাধা দিলেন। তাদের এই হস্তক্ষেপে সবকিছু বিগড়ে গেল এবং আত্মাকে বের করার প্রচেষ্টা ব্যর্থ হল। তান্ত্রিক জানালেন মেয়েটির ভেতরে কোনো শয়তান নয়, বরং এক মৃত মানুষের আত্মা আছে। আর এই ঘটনা ঘটেছে কারণ বাবা কেশরের গাছ লাগিয়ে মেয়ের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, যা এই ভয়ঙ্কর অবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি মেয়েটিকে সুস্থ করতে হয়, তাহলে আগে জানতে হবে তার ভেতরে যার আত্মা আছে সে আসলে কে। এই সময় বড় বোন সিয়া মনে করে, যখন তারা ছোট বোনের দেহ খুঁজে পেয়েছিল, তখন আরও দুজন মহিলার দেহ পাওয়া গিয়েছিল, যেগুলো হাসপাতালে পাঠানো হয়েছিল। সিয়া দেরি না করে হাসপাতালে গিয়ে ফরেনসিক ডাক্তারের সঙ্গে কথা বলে। ডাক্তার জানান প্রথম মৃত মেয়েটির নাম ছিল জেনি, মাত্র 6 বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় মহিলার ব্যাপারে শুধু জানা যায় তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তবে সিয়া এমন একটি তথ্য জানতে পারে যা তাকে অবাক করে দেয়, 2 মহিলার গলায় একই রকম দাগ ছিল, আর সেই একই দাগ তার ছোট বোনের গলাতেও দেখা গেছে। এখান থেকেই সিয়া বুঝতে পারে শান্ত দেখালেও ম্যানফিশ দ্বীপ আসলে একটি ভয়ঙ্কর অভিশাপের সঙ্গে জড়িত।
তথ্য খুঁজতে খুঁজতে সিয়া অবশেষে জেনির মায়ের বাড়িতে পৌঁছায়, যা ছিল সেই পুরনো কুটির যেটি ছবির শুরুতে দেখানো হয়েছিল। জানা যায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা মহিলার সঙ্গেও এই কুটিরের গভীর সম্পর্ক ছিল। যখন সিয়া মেই আন্টির কাছে এই বিষয়ে জানতে চাইল, তখন তিনি হয় এড়িয়ে যেতে লাগলেন, নয়তো পুরো চুপ হয়ে গেলেন, জেন কিছু লুকোচ্ছেন। সিয়া ঠিক করল সেখানেই থাকবে। কিন্তু রাতে যখন সিয়া ঘুমাচ্ছিল, হঠাৎ অদ্ভুত একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সেই আওয়াজের পেছনে গিয়ে সে মেই আন্টির ঘরে পৌঁছায় এবং দেখে তিনি বিছানায় পড়ে আছেন। জেন ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছেন। সিয়া তাকে জাগানোর জন্য থাপ্পড় মারলে তিনি একটু স্বাভাবিক হন। ঠিক তখনই জানালার বাইরে ঠান্ডা নদীর ধারে সাদা মুখওয়ালা ভয়ানক একটি নারীকে দেখা যায়। সেই নারী মেয়ে আন্টির দিকে আঙুল তুলে ইশারা করছিলেন, যেন বলছেন, সত্যি বলে দাও, না হলে পরিণাম খারাপ হবে। কি ভয়ে কাঁপতে কাঁপতে মেই আন্টি অবশেষে সিয়াকে সব বলে দেন। তিনি জানান দ্বিতীয় মৃত নারীর নাম ছিল ইজোরং। তিনি একসময় এক দুঃখজনক জীবনের মধ্যে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, কারণ সেই জীবন তাকে অসহ্য হয়ে উঠেছিল। ইজোরং তার কষ্টের জীবন থেকে মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিলেন। এই সময় তার সঙ্গে জেন নামে আরেকজন মেয়ের পরিচয় হয়, যার অবস্থাও একই রকম ছিল। তারা দুজনে কিছুদিন শান্তিতে কাটানোর চেষ্টা করেছিল, কিন্তু এক রাতে কিছু লোক তাদের ঘরে ঢুকে তুমুল হাঙ্গামা করে। তারা জেন আর ইজোরংকে ভয়ানকভাবে মেরে ফেলে। জেন একটা মদের বোতল দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেই তাকে হত্যা করা হয়। ইজোরংকেও প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে তার মেয়েকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখান থেকে তারা পালিয়েছিল। মেই আন্টি, যিনি এই ঘটনার সাক্ষী ছিলেন, পুরো দোষ ইজোরংয়ের উপর চাপিয়ে দেন। দুঃখ আর ক্ষোভে মেই আন্টি তাকে মারধর করেন। সব সহ্য করে ইজোরং নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেন। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সে মেই আন্টিকে ভয় দেখাতে শুরু করে প্রতিশোধ নেওয়ার জন্য। মেই আন্টির কাছ থেকে এই কথা শোনার পর সিয়া খুবই মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইজোরংয়ের আত্মা সিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সিয়া হঠাৎ একটা আলমারি খুলে সেখান থেকে কাঠের একটা বাক্স বের করতে শুরু করে। সেই সময় সিয়ার মা চিৎকার শুনে ছুটে আসেন। সিয়ার বাবা নিচ থেকে আসা অদ্ভুত আওয়াজ শুনে সিয়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে তার স্ত্রী ও মেয়ের অবস্থা দেখতে ছুটে যান। ঠিক তখনই ইয়োরং সিয়ার শরীর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সিয়ার বাবা তাকে থামিয়ে দেন। এরপর ইয়োরং সিয়ার মায়ের শরীরে ঢুকে তার আসল ভয়ঙ্কর রূপ নিয়ে সিয়ার বাবার সামনে দাঁড়ায়। সেই মুহূর্তে সিয়ার মা ভীষণভাবে কাঁপতে থাকে, আর তার মুখ দিয়ে কালো পানি ফোয়ারার মতো বের হতে থাকে। তিনি নিজেকে থামানোর জন্য গলা চেপে ধরার চেষ্টা করেন, কিন্তু অবস্থাটা আরও খারাপ হয়। শেষে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার অবস্থা ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। পাশে থাকা ওঝাও কিছু করতে পারেন না। অবশেষে সিয়ার মা সেখানেই মারা যান। কিন্তু এটা ছিল কেবল শুরু। ইয়োরং পুরো পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়। মায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবারের মধ্যে হঠাৎ ছোট মেয়ের চোখ সাদা হয়ে যায়, আর তার আচরণ অদ্ভুত হয়ে ওঠে, যেন সে আর স্বাভাবিক নেই। এটা দেখে লাও ওয়াং বুঝে গেল যে মহিলা ভূত আবার তার মেয়েকে নিজের শিকার বানিয়েছে। তবুও সে মেয়েকে কোলে তুলে নিয়ে ওঝাকে সঙ্গে নিয়ে তার বন্ধুর পুরনো অবৈধ আস্তানায় পৌঁছায়। সেখানে গিয়ে ওঝা বুঝতে পারে যে এই ভদ্রলোক আসলে ভেতরে কতটা ঘৃণ্য। সেই ঘরে শুয়ে থাকা মেয়ে ছিল ইয়োরংয়ের মেয়ে চুই হুয়া। একসময় লাও ওয়াং তার বন্ধুর সঙ্গে এই জায়গা চালাত এবং অনেক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, যার মধ্যে ইয়োরং ও তার মেয়েও ছিল। লাও ওয়াং এখন বুঝেছে ইয়োরং মারা যাওয়ার পর এক ভয়ঙ্কর ভূত হয়ে ফিরে এসেছে এবং প্রতিশোধ নিতে তার মেয়েকে লক্ষ্য বানিয়েছে। তাই সে ওঝাকে বলল মেয়ের শরীর থেকে সেই খারাপ প্রভাব সরিয়ে দিতে। এরপর লাও ওয়াং চুই হুয়াকে তার পরিকল্পনার অংশ বানায়, কারণ সে জানত যে এখন ইয়োরং কিছু করতে পারবে না। তবে ওঝা এইসব শুনে সবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় এবং জায়গা ছাড়ার চেষ্টা করে। কিন্তু পেছন থেকে এক ট্যাটু করা লোক এসে তাকে থামিয়ে দেয়। নিজের প্রাণ বাঁচাতে ওঝাকে তাদের কথা মানতে হয়। প্রথমে সে মেয়ের মুখে মদ ঢালে, তারপর এক তান্ত্রিক মন্ত্র লেখা কাগজ তার মুখে ঢুকিয়ে দেয়। লাও ওয়াংয়ের মেয়ে আচমকা জোরে চিৎকার করে, তারপর একেবারে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু তার জ্ঞান ফেরেনি। লাও ওয়াং যত তাকে ডাকুক, কোনো কাজ হচ্ছিল না। শেষে সে এক ওঝার সাহায্য চায়। ঠিক তখনই একটা ট্যাটু করা লোক মেয়েটির মুখ থেকে একটা তান্ত্রিক মন্ত্র লেখা কাগজ টেনে বের করে। মন্ত্র সরতেই ইয়োরং কিয়ের ভূত সেই ট্যাটু করা লোকের উপর ভর করে বসে। এর মধ্যে লাও ওয়াংয়ের মেয়ে পুরোপুরি শেষ হয়ে যায়, আর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হয়। ছোট ইমেই এসব কিছু নির্বে দেখে, কিন্তু এবার তার চোখে ছিল প্রতিশোধের আগুন। পরে যখন তার জ্ঞান ফিরে আসে, সে একটি খোলা বাক্স দেখতে পায়, যেখানে একটি পুরনো ভিডিও টেপ ছিল। টেপটি চালিয়ে সে তার বাবার আসল চেহারা দেখতে পায়, তার কুৎসিত কাজকর্ম আর ইয়োরংয়ের সঙ্গে তার ভয়ঙ্কর আচরণ। এসব দেখে বাবার প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। সে বাবাকে সামনে বলেই দেয়, লাও ওয়াং, তোমার মেয়ে তো অনেক আগেই মারা গেছে। যে এতদিন জীবিতের ভান করছিল, সেটা শুধু ইয়োরংয়ের ভূতের জন্য কি? এটা শুনে লাও ওয়াং ভেঙে পড়ে,
কিন্তু তারপর সে পুরোপুরি পাগল হয়ে গিয়ে চুই হুয়া নামে এক মহিলার আত্মা জোর করে মেয়ে শরীরে ঢোকানোর চেষ্টা করে। ছোট মেয়ে বুঝতে পারে তার বাবা বিপজ্জনক হয়ে উঠেছে। তাই যখন লাও ওয়াং অসতর্ক ছিল, তখন সে পাশে থাকা লোহার একটা জিনিস দিয়ে তার পেছনে আঘাত করে। কিন্তু আঘাতে লাও ওয়াং মারা যায় না, বরং আরও ভয়ঙ্কর ক্রোধে পেয়ে বসে থাকে। সে ছোট মেয়ের গলা চেপে ধরে খুন করতে চায়। শেষ মুহূর্তে ছোট মেয়ে পাশে থাকা ছুরি তুলে নেয় আর দ্বিধা না করে নিজের বাবার গলায় বসিয়ে দেয়। এভাবেই লাও ওয়াং শেষ হয়ে যায়। আর আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে আমাদের পরবর্তী গল্পে।